ঈদুল আজহায় মিল বন্ধ, দুই অজুহাতে বাড়ল চালের দাম। ভারতের সঙ্গে সমঝোতা করে মসনদ পাকা করার চেষ্টা করছে সরকার, বলছেন জয়নুল আবেদিন। জানাবো ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড় ও সমুদ্র বন্দরে সতর্ক বার্তা। জানাবো রুমিন ফারহানা কোথাও নেই কেন, এবং সর্বশেষ জানাবো চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে আগুন, নিহত ৩। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঈদুল আজহায় মিল বন্ধ, দুই অজুহাতে বাড়ল চালের দাম। বোরো ধানের বাম্পার ফলন হয়েছে, এরপরও পাইকারি ও খুচরা বাজারে সব ধানের চালের দাম বেড়েছে। ধানের দাম বেশি ও ঈদুল আজহায় মিল বন্ধ, এই দুই অজুহাতে চালের দাম বস্তায় 50 টাকা থেকে 100 টাকা পর্যন্ত বাড়ানোর কথা জানিয়েছেন বিক্রেতারা। বাজার স্থিতিশীল রাখতে মিল মালিকদের উপর নজরদারি বাড়ানোর পরামর্শ তাদের। নাজির শাইল 65 থেকে 78 টাকা, মাঝারি মানের বিআর 28 ও 29 চাল 54 থেকে 56 টাকা এবং মোটা স্বর্ণা 54 টাকা এবং হাইব্রিড 48 টাকা বিক্রি হচ্ছে। ঈদুল আজহার আগে এসব চালের দাম কেজিতে মানভেদে 1 থেকে 2 টাকা পর্যন্ত কম ছিল। পাইকারি বাজারে বর্তমানে চিকন চালের মধ্যে প্রতি কেজি মিনিকেট মানভেদে 59 থেকে 65 টাকা বিক্রি হচ্ছে। নাজির শাইল চাল বিক্রি হচ্ছে 62 থেকে 74 টাকায়, আর দেশি বাসমতি চালের কেজি 80 টাকা থেকে 84 টাকা। পুরান ঢাকার বাবুবাজারে চালের আড়তে চাল কিনতে আসা বেসরকারি কর্মকর্তা পলাশ সাহা বাংলা নিউজকে বলেন, প্রতিটি নিত্যপণ্যের দাম যেভাবে বাড়ছে তাতে জীবনযাপন করতে খুব কষ্ট হচ্ছে। একটি পণ্য কিনলে আরেকটি কেনার বাজেট থাকছে না। ঈদের ছুটি কাটিয়ে আসার পর একটু কম দামে চাল কেনার আশায় বাবুবাজার পাইকারি বাজারে এলাম, কিন্তু এসে দেখি বস্তায় 50 টাকা করে বেড়েছে। শেষ পর্যন্ত চালের দামও বাড়তে শুরু করেছে। আমরা নির্দিষ্ট আয়ের মানুষ কোথায় যাব? নাজির শাইলের 50 কেজির বস্তা কেনেন পলাশ, তবে বস্তায় জাত বা মিলগেট দাম লেখা নেই জানিয়ে তিনি বলেন, সরকার শুধু মুখেই বলে, বাস্তবায়ন করে না। দাম জাত লেখা থাকলে আমরা যারা সাধারণ ক্রেতা তারা একটু স্বস্তিতে থাকতে পারি। সরকারকে এসব বিষয়ে নজরদারি বাড়াতে হবে। বাজারে বাজারে না ঘুরে মিলগেট যেতে হবে, যেখানে চাল উৎপাদন হয় সেখানে যেতে হবে। বাবুবাজারের পাইকারি চাল বিক্রেতারা মেসার্স রশিদ রাইস এজেন্সির স্বত্বাধিকারী আব্দুর রশিদ বাংলা নিউজকে জানান, চালের বাজার গত 1-1.5 মাস ধরে স্থিতিশীল ছিল, কারণ এবছর ফলন ভালো হয়েছে, বাজারে সরবরাহ ভালো ছিল। ঈদের পর হঠাৎ চালের দাম বস্তায় 50 থেকে 100 টাকা পর্যন্ত বাড়িয়েছেন কিছু মিল মালিক, এতে বাজারে চালের সরবরাহ কিছুটা স্থবির। তিনি জানান, বাজারে এখন আমদানিকৃত চাল নেই, কারণ এখন এলসির চালের থেকে দেশি চালের দাম কম। সব মিলিয়ে কিছু মিল মালিক সুবিধা নিতে চাইছেন। ঈদ ভাঙা বাজার পুরোপুরি চালু হলে এটা থাকবে না বলে মনে করছেন তিনি। বাজারে সরবরাহ ভালো থাকলে চালের দাম আর বাড়বে না বলে আশা করছেন তিনি। বস্তায় ধানের জাতের নাম দাম লেখা থাকছে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বস্তায় ধানের জাতের নাম দাম লেখা সবাই চালু করেনি, 2-1টি কোম্পানি চালু করেছে। যারা বাকি তারা সময় চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আসছেন। আসলে ধানের জাত লেখা থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু মিলগেটের দাম লেখা থাকলে আমাদের সমস্যায় পড়তে হয়। এই পাইকারি বিক্রেতার সমস্যার উদাহরণ টেনে বলেন, ধরুন আজ আমি যদি 50 কেজি চালের বস্তা 3500 টাকা দিয়ে কিনে আনি, গাড়ি ভাড়া, লেবার খরচ, অন্যান্য খরচ যুক্ত করে 3520 টাকায় বিক্রি করছে। আগামীকাল যদি বস্তায় 50 টাকা অথবা 100 টাকা কমে যায়, তাহলে আমার চাল আর আগের দামে বিক্রি হবে না, আর যদি বেড়ে যায় তাহলে আমি নির্দিষ্ট দামের চেয়ে বেশিতে বিক্রি করতে পারবো না। ভারতের সঙ্গে সমঝোতা করে মসনদ পাকা করার চেষ্টা করছে সরকার, বলছেন জয়নুল আবেদিন। সরকার ভারতের সঙ্গে সমঝোতা চুক্তি করে মসনদ পাকা করার চেষ্টায় আছে বলে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, অচিরেই ভারতের সাথে করা চুক্তি বাতিল করতে হবে, না হলে দেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না। যেখানে দ্রব্যমূল্যের লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, সেখানে আপনারা সমঝোতা চুক্তি করে মসনদ পাকা করার চেষ্টায় আছেন। ফারুক বলেন, যে দল গণতন্ত্রের বুলি আওড়ায় সেই দলের জন্য মানুষ আজ অন্নহারা, অধিকার হারা। আমার দেশের মাটির উপর দিয়ে রেল লাইন নিয়ে যাওয়ার একটাই অর্থ, দেশের সার্বভৌমত্বের প্রতি আপনাদের কোনো সম্মান নেই। তিনি বলেন, একটি ভুয়া মামলার জন্য আমার নেত্রী বছরের পর বছর কারাগারে বন্দী রয়েছেন, মৃত্যুর সাথে লড়াই করছেন, অথচ আইনমন্ত্রী হেসে খেলে বলেন বেগম জিয়ার চিকিৎসা হচ্ছে। ফারুক আরও বলেন, দেশের মানুষ আর ভারত ইস্যু নিয়ে সোচ্চার হয়েছে। আপনারা ফেলানী হত্যার বিচার করতে পারেন নাই, আপনারা শুধু গণতন্ত্রের জন্য লড়াই করা মানুষদের জেলে ভরতে। আপনারা ফেলানী হত্যার বিচার করতে পারেন নাই, পারেন শুধু গণতন্ত্রের জন্য লড়াই করা মানুষদের জেলে ভরতে।
ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড় ও সমুদ্র বন্দরের সতর্কতা। দেশের উত্তর ও পূর্বাঞ্চলে কিছু এলাকায় এখনও বন্যা পরিস্থিতি চলছে। এর মধ্যেই সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। তারা আরও জানিয়েছে, আগামী সপ্তাহ জুড়েই বৃষ্টি হতে পারে। ইতোমধ্যে পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে এবং সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উল্লেখ্য, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিকে ভারী বৃষ্টিপাত হিসেবে ধরা হয়। ৮৯ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে তাকে ধরা হয় অতি ভারী বৃষ্টি হিসেবে। আবহাওয়া বিভাগ জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষবিহার, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র প্রবল অবস্থায় রয়েছে। আজ ২৮ জুন থেকে পরবর্তী ৭২ ঘন্টার জন্য দেশের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এলাকায় ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। রুমিন ফারহানা কোথাও নেই কেন? সাম্প্রতিক সময়ে বিএনপিতে যে বড় ধরনের রদবদলগুলো হচ্ছে, সেই রদবদলে রুমিন ফারহানার নাম কোথাও নেই। তার পদোন্নতি হয়নি, তিনি কোনো গুরুত্বপূর্ণ জায়গাতেও স্থান পাননি। রুমিন ফারহানা কোথাও কেন নেই, এই নিয়ে বিএনপির মধ্যে যেমন প্রশ্ন দেখা দিয়েছে, তেমনি রাজনৈতিক অঙ্গনেও সৃষ্টি হয়েছে রহস্যের ধূম্রজাল। যে রুমিন ফারহানা কদিন আগেও প্রচণ্ড ক্ষমতাবান ছিলেন, প্রভাবশালী ছিলেন, বিএনপির অন্যতম নীতি নির্ধারকে পরিণত হয়েছিলেন অল্প সময়ের মধ্যে, তিনি এখন কোথাও নেই কেন, এই নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে কিছু কিছু বিষয় নিয়ে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সঙ্গে রুমিন ফারহানার মতবিরোধ হওয়ার কারণেই রুমিন ফারহানা কোথাও নেই। উল্লেখ্য যে, ভাষা সৈনিক আলী আহমেদের কন্যা রুমিন ফারহানা টকশোতে একজন পরিচিত মুখ। প্রতিদিনই তিনি টকশোতে সরকারের বিরুদ্ধে আগ্রাসী ভাষায় কথাবার্তা বলেন। এছাড়াও তিনি জাতীয় সংসদে সংরক্ষিত কোটা এমপি হওয়ার পর সেখানে বিএনপির পক্ষে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন। কূটনৈতিক অঙ্গনেও তিনি পরিচিত মুখ ছিলেন। বিভিন্ন কূটনৈতিক মহলে তার যাতায়াত ছিল এবং তাদের অত্যন্ত প্রিয়ভাজন হিসেবে তিনি অল্প সময়ের মধ্যেই পরিচিত লাভ করেছিলেন। সেই রুমিন ফারহানাকে কেন বাদ দেওয়া হলো? বিএনপির সব গুরুত্বপূর্ণ জায়গাতেও তিনি কেন এখন কোথাও নেই? রুমিন ফারহানা কেন কোথাও নেই, এই উত্তর খুঁজতে গিয়ে দেখা গেছে কিছু চাঞ্চল্যকর তথ্য। রুমিন ফারহানা নির্বাচনী এলাকার একজন বিএনপি নেতা এখন লন্ডনে অবস্থান করছেন এবং তিনি লন্ডনে পলাতক তারেক জিয়ার সহকারী হিসেবে সেখানে দায়িত্ব পালন করছেন। তার মাধ্যমে তারেক রুমিন ফারহানা সম্বন্ধে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে, রুমিন ফারহানা ২৮ অক্টোবরের পর গোপনে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তাদের সঙ্গে বৈঠক করেছিলেন। এছাড়াও তারেক জিয়ার কাছে খবর এসেছে যে, রুমিন ফারহানা বিভিন্ন কূটনীতিকদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছিলেন এবং বিএনপিকে নির্বাচনে আনা যায় কিনা সেই ব্যাপারে সলা পরামর্শ দিয়েছিলেন। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে তিনি কূটনীতিক অঙ্গনে কথা বলেছেন, এমন তথ্য প্রমাণ তারেকের হাতে রয়েছে। অন্য একটি সূত্র বলছে, রুমিন ফারহানা ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন একজন ব্যক্তি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে বিভিন্ন জায়গায় লাইমলাইটে এনেছিলেন। ফখরুল ইসলাম আলমগীরের কারণে তিনি বিভিন্ন জায়গার দূতাবাস এবং কূটনৈতিক পাড়ায় যেতেন এবং যেখানে তিনি দলের বিরুদ্ধে কথা বলতেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবস্থান যেহেতু এখন টলটলমান, সেহেতু রুমিন ফারহানা এখন কোথাও জায়গা পাচ্ছেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে, রুমিন ফারহানার সাথে সরকারের গোপন যোগাযোগের তথ্য পেয়েছে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। আর এই সমস্ত যাচাই বাছাই করে সত্যতা পাওয়ার প্রেক্ষিতেই রুমিন ফারহানাকে দলের সব জায়গা থেকে কোণঠাসা করে ফেলা হয়েছে। আর সেই কারণেই এখন রুমিন ফারহানা কোথাও নেই বলে মনে করছেন বিএনপির নেতারা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।